বাংলাদেশের ওডিআই ব্যাটিং অর্ডারে লিটন দাসের আগে কি আপনারা মিরাজকে ব্যাটিং করতে দেখতে চান, নাকি মিরাজের আগে লিটন ব্যাটিং করুক এমনটা দেখতে চান? দুই সম্ভাবনাই কিন্তু আছে, এবং দুটো সম্ভাবনার কথাই মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে ক্যাপ্টেন, আজকের প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন। আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার ওডিআই সিরিজের প্রথম ম্যাচ, মিরাজের প্রথম আনুষ্ঠানিক অ্যাসাইনমেন্ট অ্যাজ আ ক্যাপ্টেন, ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে। তো সেখানে ব্যাটিং অর্ডার কেমন হবে সেই প্রশ্নটা তার কাছে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজকে এসেছিল। সেটা নিয়ে ধারণা দিতে গিয়ে মিরাজ বেশ কিছু সম্ভাবনার কথা বলেছেন। এই ওয়ানডে স্কোয়াড যখন বাংলাদেশ ঢাকায় মিরপুরে ঘোষণা করা হয়, প্রধান নির্বাচক এবং আরও একজন নির্বাচক আব্দুর রাজ্জাক, গাজী আশরাফ হোসেন লিপু এবং রাজ্জাক, এই দুজন যখন সংবাদ সম্মেলনে এসে ঘোষণা করেন, তখন থেকেই তারা আভাস দিয়েছিলেন, স্পষ্ট করেই বুঝিয়েছিলেন যে লিটন দাস আসন্ন সিরিজ থেকে ওয়ানডেতে ফিরলেন এবং ওয়ানডেতে তাকে এখন থেকে হয়তো মিডল অর্ডারে ট্রাই করা হবে। তবে লিটন দাস আসলে কত নম্বরে খেলবেন সেটা নিয়েও একটা গুঞ্জন ছিল। মিডল অর্ডার খেলছেন, কনফার্ম হয়ে গেল, কোথায় খেলছেন সেটা তো কনফার্মেশনের বিষয়। তো সেই প্রশ্নটাই মিরাজকে যখন করা হলো, মিরাজ বলেছেন এভাবে যে দেখুন, আমাদের দুটো জায়গা ফাঁকা হচ্ছে। কোন দুটো? মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, দুটো স্তম্ভ ছিল যারা ওয়ানডে টিমের বিচারে অবশ্যই তাদেরকে পিলার বলাই যায়। সাকিব, মুশফিক, রিয়াদ মিলে প্রায় 21,000-এর বেশি রান করেছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে, তো অবশ্যই তারা খুব গুরুত্বপূর্ণ ছিলেন। এই দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সেখানে অন্য কয়েকটা পজিশনের কথা বাদ রাখলে মুশফিক এবং রিয়াদ, এই দুজনের জায়গাতেই মিরাজ নিজেকে এবং লিটন দাসকে দেখছেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো তিনি এভাবেই উত্তর দিয়েছেন যে হ্যাঁ, এই দুটো জায়গায় একটাতে আমি খেলবো, অন্যটাতে হয়তো লিটন দাসকে খেলাবো। সো ক্যাপ্টেন এইভাবেই একেবারে বলা যায় যে বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন। একেবারে বলে না যে বোল্ড হরফে বলা বা লেখা, সেরকমই। তো এবার যদি ব্যাটিং পজিশন দেখি, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ব্যাটিং পজিশন অবশ্যই মিডল অর্ডারে ছিল। গত 1-1.5-2 বছরের অবস্থান যদি চিন্তা করি, মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে 4 নম্বরে খেলেছেন, 5 নম্বরে খেলেছেন, 6 নম্বরেও খেলেছেন, ইভেন একটা ম্যাচ তিনি 7 নম্বরেও খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি মোস্ট অফ দ্য টাইমস ওই ঘুরে ফিরে আবারও মুশফিকের সাথেই আসলে তার জায়গা অদল বদল হয়েছে ব্যাটিং অর্ডারে। মাহমুদুল্লাহ রিয়াদও 5, 6, 7, 7-এ কম খেলেছেন, 5, 6, 5, 6 এভাবেই শাফল হয়েছে তার জায়গা। তো এই দুই জায়গাতেই যদি আমরা লিটন বা মিরাজকে চিন্তা করি, আসলে সেভাবে এগোনোই হয়তো সমীচীন হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের একাদশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে কেমন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেখানেই আরও একটা আলোচনা চলে আসে, ওপেনিং পজিশন বা ওপেনিং পেয়ার কেমন হবে। যেহেতু দলে ওপেনার আছেন বেশ কয়েকজন, স্বীকৃত ওপেনার আছেন বেশ কয়েকজন, বিশেষ করে 3 জনের কথা আসলে আলাদা করেই বলতে হয়। তারা তানজিদ তামিম, পারভেজ ইমন এবং নাইম শেখ, যিনি দীর্ঘদিন পর দলে ফিরলেন নিজের ভালো পারফরম্যান্স দিয়েই। এবার প্রশ্ন হচ্ছে ওই কম্বিনেশন ওপেনিং পেয়ার কেমন হবে। তানজিদ তামিম ফিক্সড, 2 নম্বর পজিশনটা পারভেজ ইমন নাকি নাইম শেখ। তো একেবারে সম্ভাব্য একটা 11-এর কথা আপনাদেরকে বলবো। T20-তে গেল কয়েক সিরিজ ধরে, স্পেশালি লাস্ট 2টা সিরিজে পারভেজ ইমন এবং তানজিদ তামিম এই ওপেনিং পেয়ারটাকেই বাংলাদেশ সেটেল করেছে। আমার ধারণা, আমার মন বলছে যে এই সাদা বলের আরও একটা ফরম্যাট ওয়ানডেতেও তানজিদ তামিম এবং পারভেজ ইমনকেই বাংলাদেশ সেটেল করতে চাইবে, এবং নাইম শেখকে আপাতত ব্যাকআপ বা থার্ড ওপেনার হিসেবে হয়তো একাদশের বাইরে থাকতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু একাদশের ফরমেশনটা একবার তাকিয়ে দেখি। তানজিদ তামিম, 2 নম্বরে পারভেজ ইমন, 3 নম্বরে নাজবুল হোসেন শান্ত, 4 নম্বর জায়গাটা ফাঁকা থাক, 5 নম্বরে তাওহিদ হৃদয়, 6 নম্বর জায়গাটা আবার ফাঁকা থাক, 7 নম্বরে জাকের আলী অনিক, 8 নম্বরে লেগ স্পিনার রিশাদ হোসেন, 9 নম্বরে তাসকিন, 10 নম্বরে মুস্তাফিজুর রহমান, 11 নম্বরে তানজিম সাকিব অথবা হাসান মাহমুদ। এবার লেটস গো ব্যাক টু ওই 2টা পজিশন যেটা আমরা ফাঁকা রেখেছি, 4 এবং 6।
এই 4 এবং 6-তেই মিরাজ এবং লিটনের খেলার সম্ভাবনা বেশি। এমনও হতে পারে 4 এবং 5-এও মিরাজ লিটন খেলতে পারেন, সেক্ষেত্রে তাওহিদ হৃদয় হয়তো 6 নম্বরে নেমে যাবেন, বাট সেই সম্ভাবনা খুবই কম। তো আমরা যদি 4 আর 6 ধরেই হিসেব করি, মিরাজের কথা বলি, গেল কয়েকটা ওয়ানডে অ্যাসাইনমেন্ট, সেটা যদি বলি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা যদি বলি এর আগে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, তার আগে যদি বলি শারজাতে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ খেলেছে, সব জায়গাতেই মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের হয়ে অধিকাংশ ম্যাচে 4 নম্বরে খেলেছেন। একটা ম্যাচে তিনি 3 নম্বরে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তো এখন তিনি ক্যাপ্টেন হিসেবে তিনি হয়তো নিজেকে চাইবেন আরও ওপরের দিকে প্রমোট করতে, সেক্ষেত্রে তিনি 6-এ নামবেন বলে আমার মনে হচ্ছে না, যেহেতু তিনি এটা বলে রেখেছেন যে হ্যাঁ আমি মিডল অর্ডারে থাকছি এবং মুশফিক বা মাহমুদুল্লাহর জায়গা নিচ্ছি। তো একটা প্লেয়ার যিনি ক্যাপ্টেন না থাকা সত্ত্বেও গত 1-1.5 বছর ধরে 4 নম্বরে খেলে আসছেন, তিনি হয়তো নিজেকে ক্যাপ্টেন হওয়ার পর ওই 4 নম্বরেই রাখার পসিবিলিটি বেশি। সেক্ষেত্রে প্রশ্ন আসে, লিটন দাস কি তাহলে সেই 6 নম্বরে নেমে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজের চয়েসে? আসলে এটাও একটা ট্রিকি চয়েস, কারণ হৃদয় রয়েছেন, আর হৃদয় যদি 5-এ খেলেন, 6 নম্বরে কি লিটন দাস খেলবেন কিনা, বা লিটন এবং হৃদয়ের মধ্যে আবার জায়গা অদল বদল হবে কিনা, লিটন কি 5-এ আসবেন কিনা, হৃদয় 6-এ নামবেন কিনা, খুব ঘোলাটা একটা পরিস্থিতি। এবং এই স্কোয়াড এমন একটা স্কোয়াড, স্পেশালি টপ অর্ডার ব্যাটসম্যান এত কয়জন, যে অনেকগুলো ফরমেশন, অনেকগুলো কম্বিনেশন বানানো সম্ভব। তো এখন আপনাদের সামনে যেই লিস্টটা রয়েছে, এটাই আসলে সম্ভাব্য একটা একাদশ হতে যাচ্ছে বাংলাদেশের। নিশ্চিত করে আসলে আমরা কেউই বলতে পারি না, তবে আসলে বাংলাদেশ দল যখন খেলতে নামবে তখনই বোঝা যাবে আলটিমেটলি কি হচ্ছে না হচ্ছে। হোয়াট ইজ দ্য প্ল্যান অফ দ্য নিউ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ? একাদশের আলাপ গেল, এবার আলাদা আলাপ, সেটা হচ্ছে পরবর্তীতে যেখানে খেলা হবে তার আচরণ, তার চরিত্র কেমন। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে যে খুব হাই স্কোরিং ম্যাচ হয় অতীত কিন্তু সেটা বলে না, একেবারে অ্যাভারেজ দিয়ে যদি বোঝাতে যাই, এখানে টোটাল ম্যাচ হয়েছে 176টা। শুরুতে ব্যাটিং করে জিতেছে 96টা দল, আর শেষে অর্থাৎ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে জিতেছে 68টা দল। এই ম্যাচে প্রথমে যারা ব্যাটিং করেছে 50 ওভারের ম্যাচে, তাদের অ্যাভারেজ বা গড় সংগ্রহ ছিল 233, 250-এরও নিচে, অর্থাৎ কিঞ্চিত লো স্কোরিং ম্যাচও বলা যেতে পারে এই মাঠে হওয়া ম্যাচগুলোকে। আর সেকেন্ড ইনিংস স্কোর তো আরও কম, 191, 200-এরও নিচে। আর বাংলাদেশ এই মাঠে একটাই কিন্তু ম্যাচ জিতেছে। 13টা ম্যাচ খেলেছে বাংলাদেশ এখানে, 12টা হারা, 1টা জেতা। সেটা কোনটা? সবশেষ এশিয়া কাপে বাংলাদেশ ভারতের বিপক্ষে এই ম্যাচ খেলেছিল এই মাঠে, এবং সেই ম্যাচ বাংলাদেশ জিতেছিল। সাকিব আল হাসান সেই ম্যাচে 80+ রান করেছিলেন, যদি আমি ভুল না করি, উইকেটও পেয়েছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তো সাকিব আল হাসান এই ম্যাচে থাকছেন না। সাকিবের মতো পারফরমেন্স অবশ্যই অন্য কোনো একজনকে করতে হবে, বা অন্য কয়েকজনকে, পুরো দলকে কালেকটিভলি করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ভালো করবে অবশ্যই। তবে হ্যাঁ, বাংলাদেশের সেই জয় সুখস্মৃতি থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে। আর এই ম্যাচের বোলিংয়ের অবস্থা যদি বলি, আমি যদি লিডার বোর্ড দেখি বোলিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু স্পিনারদের জয়কার। অবশ্যই লঙ্কান স্পিনারদের আধিপত্য এখানে আছে। দুনিত ওয়েল্লা লাগে এই মাঠের হায়েস্ট উইকেট টেকার, হাসারাঙ্গা সেকেন্ড হায়েস্ট, মাহিশ থিকসানা থার্ড হায়েস্ট, আকিলা ধনঞ্জয়া ফোর্থ হায়েস্ট, কুলদীপ যাদব, বুঝতেই পারছেন টপ 5-এ যারা রয়েছেন প্রত্যেকেই স্পিনার। তো এই মাঠে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, স্পেশালি বল হাতে। একই সাথে রিশাদ হোসেন যদি খেলেন, রিশাদ হোসেনের খেলার সম্ভাবনাই বেশি, তিনিও অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। রিশাদ না খেলে সম্ভবত একাদশে তানভীর ইসলাম খেলবেন। তানভীর ইসলামের সেই বাঁহাতি স্পিন আর মেহেদী হাসান মিরাজের অফ স্পিন, এটাও একটা ভালো কম্বিনেশন হয়ে উঠতে পারে। আর 3 পেসার আসলে কি অবস্থা কি হয়, কেমন করেন দেখার বিষয়। তাসকিন আহমেদ দীর্ঘদিন পর দলে ফিরছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত প্লেয়ারদের মধ্যে এই মুহূর্তে একমাত্র তাসকিনই A+ ক্যাটাগরি প্লেয়ার। তো তার না খেলার আসলে কোনো কারণ দেখছি না।
আর অন্য পেসারের কথা বলতে গেলে মুস্তাফিজেরও না খেলার কোনো কারণ নেই। প্রশ্ন আসতে পারে তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ। সেটাও আমার ধারণা এক্ষেত্রে হাসান মাহমুদ সেকেন্ড টেস্ট ম্যাচ খেলতে পারেননি, ইনজুর্ড ছিলেন। তার আগে ফার্স্ট টেস্ট খেলেছেন, তাকে হয়তো ফার্স্ট ওয়ানডেতে রেস্টে রাখা হতে পারে। তানজিম সাকিবকে খেলানোর সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। তো আপাতত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে নিয়ে আলোচনা এ পর্যন্তই করতে চাই। যেমনটা আসলে আলোচনা করছিলাম যে বেশ ঘোলাটে একটা অবস্থা, সবার অনুমান ভিত্তিক অবস্থা ঘোলাটে হয়েছে বলা যায়, কারণ কম্বিনেশন কেমন হবে, ফরমেশন কেমন হবে, অনেকভাবে এটাকে সাজানো সম্ভব। দেখা যাক বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ কেমন একাদশ সাজান, কেমন অ্যাপ্রোচ তারা দেখান। শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই বাংলাদেশ সর্বশেষ যে ওয়ানডে সিরিজ খেলেছিল দেশের মাটিতে, তারা জয় পেয়েছিল। এই সিরিজেও নিশ্চয়ই জয় ভিন্ন কিছু ভাবছে না দল। মেহেদী হাসান মিরাজ সেই প্রত্যাশা জানিয়েছেন। বাংলাদেশ দলকে শুভকামনা। আর ম্যাচের রেজাল্ট ম্যাচ হওয়ার আগ পর্যন্ত আমি জয়ন্ত বিন্দু আপনাদের কাছ থেকে আপাতত ক্রিক ফ্রেন্সি থেকে বিদায় নিচ্ছি।